শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো, চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতে খুন হয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউন এলাকা থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার 12 মে চুয়াডাঙ্গা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সাথে, কিন্তু সপ্তাহখানেক আগে থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন আনারের বন্ধু গোপাল। জানা গেছে শেষবার বরাহনগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে কয়েকজনের সাথে গাড়িতে উঠতে দেখা যায় আনারকে, এবং জানা গেছে যে সঞ্জীবনী গার্ডেন খণ্ডিত মরদেহ পাওয়া গেছে যে সঞ্জীবনী গার্ডেনে, সেটি বেশ অভিজাত। আর সেখানেই কয়েকদিন আগেই বৈঠক হয়েছিল এমপি আনারের উপস্থিতিতে। এরপরে আজ হত্যাকাণ্ডের খবর আসলো। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারা গেছে। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম পরিকল্পিতভাবে খুন হয়েছে বলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের পুলিশ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশি লোকই হত্যাকাণ্ডে জড়িত, আর যে 3 জনকে আটক করা হয়েছে তারা এদেশের। ব্রিফিংয়ে পুলিশের আইজি এবং ডিএমপি কমিশনার তার পাশেই ছিলেন। কারা তাকে হত্যা করেছে বা হত্যার কারণ কি, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি, তবে জানিয়েছেন যে সব তথ্য পুলিশের কাছে আছে, সেগুলো যাচাই বাছাই চলছে, তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করেননি মন্ত্রী। জানিয়েছেন নিহত এমপির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন। দুপুরে রাজধানীর মেট্রো রোডে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সাথে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। নিহত এমপির মেয়ে মামলা করতে সহযোগিতা ও পরামর্শের জন্য ডিবি কার্যালয়ে আসেন। তার বাবার হত্যার রহস্য উন্মোচন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই সময়। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, জ্ঞান করলো এভাবে। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়। সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে তার বাড়িতে স্বজন আর প্রতিবেশীদের ভিড়। আত্মীয়রা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয় সেখানে। কী কারণে এই হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইছে তারা। এর মৃত্যুতে শোক নেমেছে রাজনৈতিক অঙ্গনে এবং প্রতিটি রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা এই হত্যার কারণ জানার পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। আমরা বিচার চাওয়ার জন্য কোথায় যাবো, কোন আদালতে যাবো? উনি তো ফেরত আসবেন না। ওনাকে কেন এইভাবে মারা হলো? তাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে আমরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি। যে উন্নয়নটা হচ্ছিল কালীগঞ্জে 2004-এ, সেই উন্নয়নটা এখানেই থেমে গেল। এ পর্যায়ে আমরা ঝিনাইদহে আছি, দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী নাসিম আনসারি অপেক্ষা করছেন আমাদের জন্য। খুব সম্ভবত আপনি এমপির বাড়িতেই অবস্থান করছেন। নাসিম, একটু আমাদেরকে খবর জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে, তার মরদেহ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি আসলে কত দূর আগালো? বৃষ্টি
প্রশাসনের সাথে কথা হয়েছে, তার সেখানে উপজেলা প্রশাসন ছিল এবং কালীগঞ্জ থানার ওসি, ওনার সাথেও কথা হয়েছে। ওনারা সরাসরি জানিয়েছেন যে আনোয়ার আজম আনার যে সংসদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারতের কলকাতায়, সেখান থেকে তার ডেড বডি যেটা আসবে সেটা ঢাকা অফিস, সেখান থেকে তারা ব্যবস্থা নিচ্ছে। সেই অনুপাতে বা অনুযায়ী এখানে ঘটনা ঘটার কথা রয়েছে। তাছাড়া ওনারা বেশিরভাগই ওনারা মূলত বলতেই পারছেন না বিষয়টা নিয়ে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের অফিস। এই উপজেলা আওয়ামী লীগের অফিসটা কিন্তু এমপি মহোদয়ের বাড়ির সামনেই এই তার অফিসটা, এবং তিনি নিজে হাতে অফিসটা কিন্তু গড়েছেন এবং এই অফিসের তিনতলা যে অফিস, সেই অফিসে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আবহাওয়ার ব্যাপক বিপর্যয়। সেই জায়গা থেকে ওনার যে স্বজনরা যারা এখনও পর্যন্ত দল বেঁধে আসতে শুরু করেছিলেন, তার যে বিপুল সংখ্যক সহকর্মী সহযোদ্ধা, তার রাজনৈতিক বিভিন্ন ধরনের নেতা কর্মী যারা আসছে, তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে বৃষ্টির থেকে বাঁচতে। এখন সেই কোলাহল যে ব্যাপারটা সেটা নাই। এখন বলতে গেলে সেই ওনার যে বাড়ি, সেই বাড়িটাও তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ির সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, তাছাড়া পুরোটাই ফাঁকা এই অবস্থা এখন আছে। তবে এখানকার থেকে স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তার যে দুই মেয়ে সহ তার স্ত্রী এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছে এবং তার যে স্বজনদের আরেকটা গ্রুপ বর্তমানে ভারতে অবস্থান করছে। সুতরাং লাশ না আসা পর্যন্ত কিন্তু মানে কখন আসবে সেই তদন্ত শেষ হবে কবে, তারা কিন্তু যদিও তারা কিন্তু লাশ আসার ব্যাপকভাবে অপেক্ষায় রয়েছে, যে তারাও জানতে চান যে সত্যিকারে এখনও এখানকার মানুষ বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন সেই মানুষটি, যেই মানুষটা অকুতোভ হয়, যে মানুষটা রাত 12টার সময় মোটরসাইকেলে একা একা বেরিয়ে গেছেন, রাত 2টোর সময়ও বেরিয়ে গেছেন, এমনটি তথ্য আমরা পেয়েছি। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ নাসিম। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা মর্মান্তিক, মিশনের মাধ্যমে তদন্তের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেটে 24তম পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জানালেন এই হত্যাকাণ্ডে জড়িত বাংলাদেশে 3 জন সহ কলকাতায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সম্মেলনে মন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও বড় ধরনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। 2041 সালের মধ্যে গ্রিন সোর্স থেকে 40% এনার্জি উৎপাদনে সরকারের যে লক্ষ্য, তা পূরণ করতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেছেন ডক্টর হাসান মাহমুদ। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি 2 রাষ্ট্রের বিষয় নয়। ভারতে বাংলাদেশি এমপি হত্যার পেছনে দুর্নীতি আছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বাংলাদেশের সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। দুপুরে রাজধানী নয়াপল্টনে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব বলেছেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে বলে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। ক্ষমতাসীনদের কারণে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা দেশের জনগণ মেনে নিবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। নিম্নবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে, অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সকালে রংপুর মহানগরীর জুম্মাপাড়ায় আল-হেরা ইনস্টিটিউটের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি বললেন, দেশের অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে গেছে। সরকারের যেমন ঋণ বেড়েছে, তেমনি মানুষের ঋণও বেড়েছে। সভায় সিটি মেয়র মোস্তাফিজুর রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, কাজে ওটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদেরকে সমাজে যেন নিগৃহীত না হয়, সামনের দিকে যেন তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এটা সামাজিক দায়িত্ব সবার, রাজনীতিবিদদের শুধু নয়। স্ত্রীকে হত্যা করে ভুয়া পরিচয়ে হাসপাতালে ফেলে রেখে যাওয়ার ঘটনায় স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে সম্পৃক্ততা যাদের আছে সেই দুইজনই স্বীকার করেছে। আর রাজধানীর আদাবর থেকে স্বামী রাসেলকে, বনানী থেকে শাশুড়ি আনোয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ডিএমপি রমনা উপকমিশনার আশরাফ হোসেন জানিয়েছেন স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতে দুটি হাসপাতালে যায় গ্রেপ্তার আসামি। পরে ঢাকা মেডিকেলে শাশুড়ি আনোয়ারা এবং ভুক্তভোগীর ননদ বোরকা পরে মরদেহ অজ্ঞান হিসেবে ভুল নাম ঠিকানা দিয়ে ভর্তি করে। পরে মরদেহের আঙুলের ছাপ নিয়ে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনা তদন্ত এবং হত্যাকাণ্ডের সাথে স্বামী রাসেলের সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। প্রাইমারিলি আমরা যা জানতে পেরেছি যে টিকটকার রাসেলের বক্তব্য যে তার স্ত্রী হলো 7 মাসে অন্তঃসত্ত্বা। এই অনাগত যে বাচ্চা সেটি আসলে টিকটকার রাসেলের নয়। পারিবারিক অবিশ্বাস হলো এখানে মূল কারণ এই দ্বন্দ্বের। নবাবগঞ্জের দক্ষিণ শোল্লা এলাকায় তরি বারুই নামের এক শিশু হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায় মঙ্গলবার সকালে পাশের বাড়িতে আবু সাদের সাথে খেলতে যায় তরি। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হলে লাঠি দিয়ে তরির মাথায় আঘাত করে সাদ। ঘটনাস্থলে তরি মারা যায়। পরে সাদ এবং তার মা শিমু তরির মরদেহ নিয়ে বাড়ির পেছনে একটি গর্তে পুঁতে রাখে। বিকেলে তরির স্বজনরা খুঁজতে বের হয়ে গর্তের ভেতরে মরদেহ দেখতে পায়। পরে সাদ আর শিমুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা তারা স্বীকার করেছে। মা আর ছেলে মিলে ওরে মাটি চাপা দিছি। কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই, আর এই দেশে থাকা পারবো না হেরা। আমার মেয়ে আইব না রে, আমি কেমতে থাকো, আমি ফাঁসি যাই। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজা। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এরপরে ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শোক র্যালি শুরু হয়। রাইসিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। তেহরান থেকে সন্ধ্যায় রাইসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে দাফন করা হবে মরদেহ। নিহত বাকিদের মরদেহ দাফন করা হবে নিজ নিজ জন্মস্থানে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালনের আনুষ্ঠানিকতা চলছে আন্তর্জাতিক সংস্থাগুলোতেও। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অর্ধনমিত রাখা হয় পতাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় 9 জনের মৃত্যুতে শোক পালন করা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়াতেও মহাপরিচালক মারিয়ানো গ্রসির আহ্বানে নীরবতা পালন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আগে সোমবার 1 মিনিট নীরবতা পালন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সমবেদনা জানানো হয় ইব্রাহিম রাইসি সহ নিহতদের পরিবার এবং ইরানের জনগণের প্রতি। রাশিয়া, চীন ও আলজেরিয়ার অনুরোধে সবাইকে দাঁড়িয়ে নীরবতা পালনের আহ্বান জানান সভার চেয়ারম্যান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। মঙ্গলবার রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসের সামনে হুথি সমর্থকরা জড়ো হয়। এ সময় হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধা জানানোর পর দোয়ার আয়োজনও ছিল, যা পরিচালনা করেন উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এইশি। এ সময় হুথি নেতারা রাইসির মৃত্যুকে মুসলিম বিশ্বের বড় ক্ষতি হিসেবে আখ্যা দেন। এদিন ইরানের দূতাবাস সহ ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় অর্ধনমিত ছিল পতাকা। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মুখ খুললেন নিহত প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ। রাইসির বহরে থাকা 3টি হেলিকপ্টারের একটিতে ছিলেন গোলাম হোসেন ইসমাইলি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে দেয়া সাক্ষাৎকারে দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা তিনি দিয়েছেন। জানালেন, ঘন মেঘের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। ইসমাইল জানান, তাদের হেলিকপ্টারের পাইলট কয়েকটি চক্কর দিয়ে খোঁজার চেষ্টা করেন আকাশযানটি এবং পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা করেন রেডিও ডিভাইসের মাধ্যমে। পরবর্তীতে একটি তামার খনিতে তাদের হেলিকপ্টার ল্যান্ড করে। ইসমাইলি জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টার ও সবার মরদেহ দেখেই নিশ্চিত হয়েছেন দুর্ঘটনার সাথে সাথে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট এবং অন্যান্যদের।
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তাই অষ্টশীল, পঞ্চশীল, বুদ্ধ পূজা, প্রার্থনা সহ দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী নানা আয়োজন চলছে। রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেন সকাল থেকে। আর গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষের গোড়ায় জল দেয়া, এই বৃক্ষকে ঘিরে রাখা 28টি বুদ্ধ মূর্তিকে পানি, অন্ন, ফুল দিয়ে শুরু করেন প্রভাতী পূজা। সময় যত গড়ায় পুণ্যার্থীদের ভিড় তত বাড়ে এবং মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের বুদ্ধ মূর্তিকে পানি, অন্ন, ফুল দিয়ে শুরু করেন প্রভাতী পূজা। সময় যত গড়ায় পুণ্যার্থীদের ভিড় তত বাড়ে এবং মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের প্রতিকৃতিতে প্রণাম, প্রার্থনায় মগ্ন সবাই। সকাল 10টা নাগাদ আনুষ্ঠানিক পূজা পর্ব শুরু হয় আর শত শত অংশগ্রহণকারীদের সাথে নিয়ে অষ্টশীল, পঞ্চশীল বুদ্ধ পূজা শেষে প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরুরা। শান্তিময় জীবনের পাশাপাশি যুদ্ধ বিগ্রহ বন্ধ, পৃথিবীতে শান্তি চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়। 28 বুদ্ধের পূজা মানে আমরা এখানে সম্মিলিতভাবে করছি, আর বিশেষভাবে এই দিনে, এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই অনুষ্ঠানটা এখানে হয়। যা পারি আমাদের যা সামর্থ্য, আর আজকের দিনের জন্য বিশেষ করে পায়েসটা হয়। প্রথমে বুদ্ধ পূজা, তারপর পানীয় পূজা, সকালে সঙ্গদান। হিংসা, বিদ্বেষ যেগুলো মানুষকে আক্রান্ত করছে, দিন দিন মানুষ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, মহাপুরুষের বাণী অনুশীলন করলে মানুষের শান্তিও আসবে, সুখও আসবে এবং সহাবস্থান করতে সক্ষম হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ এবং গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান, মহাপরিনির্বাণ লাভ হয় এই দিনেই। সকাল থেকে বিভিন্ন বিহারে পূজায় অংশ নেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। পঞ্চশীল, অষ্টশীল চলে, পরে সূত্র শ্রবণ শুরু হয় এবং দুর্বলের প্রতি অনাচার নয়, বরং গৌতম বুদ্ধের আদর্শ মেনে পৃথিবী হবে হানাহানি মুক্ত, এমনটাই আশা ছিল সকলের। সূত্রপাঠ শেষে বোধিবৃক্ষকে কেন্দ্র করে পূজা অর্চনা করেন ভক্তরা। দিনব্যাপী ধর্মীয় দেশনা, সংঘদান সহ নানা কর্মসূচি রয়েছে এবং দিনটি উপলক্ষে সকালে বান্দরবান রাজবাড়ী প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারের সমবেত হয়ে হাজারো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশেষ শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য বিশেষ প্রার্থনাও করে। শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধ 6 বছর সাধনা করে এই বট বৃক্ষমূলে সাধনা করে বুদ্ধত্ব লাভ করে। আমি এসে পঞ্চশীল গ্রহণ করছি, তারপর চন্দনের পানি ছিটাইছি। জ্ঞান লাভ বা বুদ্ধত্ব লাভ করাকে উদ্দেশ্য করে আমরা বুদ্ধি বৃক্ষের মূল্যে চন্দনে সুগন্ধি জলধারা আমরা সিঞ্চন করে থাকি। বুদ্ধের আদর্শ অনুকরণ করলে বিশ্বজুড়ে রক্তপাত, হানাহানি হতো না। বুদ্ধের বাণী সর্বজনীন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রার শেষে তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে, জোর করে ক্ষমতায় আছে সরকার। মানুষের ভোটাধিকার হরণ করে সরকার কথা বলার স্বাধীনতাও কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে উল্লেখ করে বললেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ, স্বৈরাচারী সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের কল্যাণে, মানুষের সম্প্রীতির জন্য যে অহিংসার বাণী প্রচার করেছিলেন, সেটা যদি আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিবিদরা যদি একবার স্মরণ করতেন, চর্চা করতেন, তাহলে আজ গোটা বিশ্বব্যাপী এত হানাহানি, এত রক্তপাত আর হতো না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানালেন আইজিপি আব্দুল আল মামুন। সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ব্রিফিংয়ে এই কথা তিনি জানিয়েছেন। যে কোনো প্রয়োজনে 999-এ কল করার আহ্বান জানান আইজিপি। বলেছেন, হিংসা, ভেদাভেদ ভুলে সুন্দর বাংলাদেশ করতে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সকল সদস্যদের সচেষ্ট থাকার নির্দেশ দেন আইজিপি। আর এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেশবাসীর জন্য 999, এটাতে আপনারা ফোন করুন যে কোনো সেবা প্রদানের জন্য। আপনাদেরকে আইনগত সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে যাবে।
এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। কর্ণফুলী নদীর চরে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট স্থাপন নিয়ে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামের পরিবেশ আন্দোলন কর্মীরা। 6টি সংগঠন আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরিবেশ বিধ্বংসী এই প্রকল্পে কর্ণফুলীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং প্রকল্প বাতিলের দাবিতে আগামী 27 মে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা। কর্ণফুলী নদীতে জেগে ওঠা বাকলিয়ার চরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য 35 একর জমি বন্দোবস্ত নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চিলির একটি প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই যে কর্ণফুলীর মাঝখানে বৈঠক প্ল্যান হচ্ছে, যারা শুনেন তারা আটকে ওঠেন। অনতিবিলম্বে এটি আপনি বন্ধ করুন। চট্টগ্রাম শহরে এত জায়গা থাকতে থলের মধ্যে ওখানে করা হোক, কিন্তু আমরা বৈঠক প্ল্যান সাগরের নদীর মাঝখানে আমরা চাই না। বাকলিয়া চর প্লাবিত হয়ে লক্ষ টন বর্জ্য কর্ণফুলী নদীতে মিশে যাবে। এই অবস্থায় কর্ণফুলী নদী ভরাট হয়ে বন্দর চ্যানেলে অচল অবস্থা সৃষ্টি হবে এবং এর পানি পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে। বিরোধী এবং যেগুলো জনগণের পক্ষে এগুলোর জন্য আন্দোলন রচনা করতে হবে। এর কোনো বিকল্প আসলে নেই, কারণ আমাদের প্রকল্প তো জনগণের উন্নয়নের জন্য হয় না, এটা জানেন, আপনারাই আবিষ্কার করেন। প্রকল্প হয় কিছু লোকের পকেট ভারী করার জন্য। অটোরিকশা চলাচলে বাধা দেয় সিলেটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা শ্রমিকরা। প্রথমে নয়া সড়ক, পরে চৌহাট্টা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দফায় দফায় তারা অবস্থান নেয়। এলোপাতারি রিকশা রেখে বন্ধ করে যান চলাচল। এতে করে শ্রমিকদের অভিযোগ যে অন্যায়ভাবেই তাদের রিকশা জব্দ আর জরিমানা করছে পুলিশ। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়ে মানুষ। পুলিশ বলছে প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না। দিন পরে পরে দুইটা লিয়ে যাই নিয়ে 1 মাস 15 দিন লাগার আমরা কিলা আমরা চলতাম 5 টাকারে কারবি তাও 15 দিন পরে গাড়ি সড়ক অবরোধ করাটা তারা ঠিক না, এখন হঠাৎ করে ঠিক না, তারা আগে উদ্যোগ লইতে আসলে কিবা আপনার প্রশাসনের আগে একটা অবগত জানাইতো আছে। আজকে যে বিশৃঙ্খলা করার তারা চেষ্টা করেছে, সড়ক অবরোধ সহ জনবিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তার বিষয়ে আমরা তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে এলাকা থেকে আমরা সরিয়ে দিয়েছি। প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ হালকাভাবে নেয় ম্যাচ বের করা সহজ হয়েছে বলে মনে করছেন হরমিত সিং। কিছু কিছু ক্ষেত্রে টাইগারদের অদূরদর্শিতাকেই বড় করে দেখছেন এই তারকা অলরাউন্ডার। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতার মতো ক্রিকেটার যুক্তরাষ্ট্র দলে আছে বলেই জানিয়েছেন তিনি। আমরা ভেবেছিলাম মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন, কিন্তু যখন তাকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে, তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে বিশ্রাম নেওয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি অথবা অন্য কিছু, তবে মুস্তাফিজের 4 ওভার শেষ করে দেওয়ায় আমাদের বিশ্বাস ছিল শেষ ওভারে বিশ্রাম নিতে পারবো আমরা। অল্প অভিজ্ঞতাকে পুঁজি করে ভারত বিশ্বকাপে সুযোগ পেলেও সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। এবার জিম্বাবুয়ে সিরিজে অভিষেকে আলো ছড়িয়ে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে বগুড়ার এই ক্রিকেটার ভারত বিশ্বকাপের শিক্ষা কাজে লাগিয়ে এবার টি-20তে সামর্থ্যের প্রমাণ রাখতে চান তানজিদ তামিম। অনেক লাকি ছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তোবা আমি নিজে পারফরমেন্স ভালো করতে পারি না, দেশকে ভালো কিছু দিতে পারি নাই, বাট যে জিনিসটা হয়তোবা আমি 2 বছর পরে শিখতাম, সেই জিনিসটা হয়তোবা আমি 2 বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি। সেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল, তাদের অনেক কিছু দেখছি, তাদের ম্যাচুরিটি লেভেল দেখছি, যে জিনিসটা আমার পরবর্তী লেভেলে আর অনেক হেল্প করবে। আমি সবসময় চেষ্টা করবো যে ম্যাচ পাই ম্যাচ এগোনোর এবং প্রত্যেক ম্যাচে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। দলের টপ অর্ডার ব্যাটারদের যে ফর্ম, তাতে বিশ্বকাপে ভালো ফলাফলের কোনো আশা দেখছেন না সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যুক্তরাষ্ট্র যে মানে ক্রিকেটার দলে ভিড়িয়েছে, তাতে পরাজয়ের সংখ্যা আগে থেকেই ছিল তার। নিজের সাথে অন্য ব্যাটারদের অফ ফর্মের কারণে দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা কঠিন হয়ে পড়েছে নাজমুল শান্তর জন্য, এমন মত পাইলটের। ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু
খুব একটা ভালো টাচে নাই, যে জিনিসটা খুবই দরকার। প্লেয়াররা যদি ভালো পারফর্ম না করে, টিমে যত বড়ই ক্যাপ্টেন হোক না কেন, যত বড়ই ক্যাপ্টেন নিয়ে আসেন না কেন, ওয়ার্ল্ড থেকে কোনো রেজাল্ট হবে না। শান্তর কাছ থেকে ব্যাটিংয়ের রানটা আশা করি যে ক্যাপ্টেন, বিকজ শান্ত তো যেহেতু লিগের সামনে থাকে, তার কাছ থেকে একটু বড় রান আশা করছি সবাই, এবং আমিও আশা করি যে সে যেন খুব তাড়াতাড়ি যেন শীঘ্রই ব্যাক করতে পারে। আনোয়ার আজিম আনার সরকারকে জানিয়ে ভারত যাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আনারের ভারত গমন এবং নিখোঁজ সবকিছু নিয়েই ধোঁয়াশা রয়েছে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটির সভায় এসব কথা জানিয়ে বললেন, আনারকে যারা খুন করেছে তারা দেশেরই লোক, তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। যারা গণহত্যাকে অস্বীকার করে তাদের ভিসা নীতি বা নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেন না বলেও তিনি জানান। বলেছেন, সেনাবাহিনী নিজস্ব নিয়মে চলে, তবে সেনাপ্রধান কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধু কন্যাও তাকে ছাড় দিতেন না। ডোনাল্ড লুয়ের সফরে সরকার ভেবেছিল তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু তা না করে তারা নিশিরাতে স্যাংশন দিল। ডিবি পুলিশ তারা ঘটনা বর্ণনা করেছে, এটা সাংবাদিকদের জানা, এবং তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশের। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন, চষে বেড়াচ্ছেন, নিজ নিজ নির্বাচনী এলাকা উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নির্বাচনী এলাকাগুলোতে একেবারে ভোটের আমেজ বিরাজ করছে, আর চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও গণসংযোগ করছেন। আগামী 29 মে 112 উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে উপজেলা নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকরা। দুপুরে তেলিখাল এলাকায় ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে সিলেট কোম্পানিগঞ্জ সড়কে মুখোমুখি অবস্থান নেয় তারা। বেশ কিছুক্ষণ এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। জয়ী প্রার্থী মজিরুদ্দিনের সমর্থকরা জানিয়েছেন, থানাবাজারে তাদের 2 সমর্থকের উপরে হামলা করে পরাজিত প্রার্থী শামীম আহমেদের সমর্থকরা এবং ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট। এরই জেরে কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এখনো কোনো মামলা হয়নি, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয়রা জানায়, গতকাল ভোট গ্রহণ চলার সময় চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের এক সমর্থককে আটকে রাখে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তাকে ছাড়িয়ে আনতে যান সফুর আলম। এ সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মার্মা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতরাতে বড়থলি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, আতুমং মার্মা তার এক আত্মীয়ের বাসায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা বান্দরবানের রুমাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ফিলিপ হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদে, তার হচ্ছে বিজেপির একটা ডিলার, তার ঠিক মতো বক্তব্য থেকে দেয় নাই, তার কারণে চেয়ারম্যানের সাথে ওনাকে কথা কাটাকাটি করতে হবে। ওয়াইবার আর ফিলিপ হচ্ছে তারা 2 জন হচ্ছে যে ভাই ভাই, যার কারণে ওয়াইবার ফিলিপ মিলে সালাচিন সাথে তারা পক্ষ নিয়ে গত রাতের মেডিসিন এবার কারা করছেন, কিভাবে করছেন, এটা আসলে এখন পর্যন্ত জানা জানে। আর ওনারা চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা এখন থানায় অভিযোগ নিয়ে আসেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হকারদের 3টি সংগঠন। নগরীর নিউ মার্কেট মোড় থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলকে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মেট্রোপলিটন হকার্স সমিতি, হকার্স লীগ, ফুটপাথ হকার্স সমিতির নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে দারুল ফজল মার্কেট চত্বরে তারা সমাবেশ করেন এবং গ্রেফতারকৃত 11 নেতাকর্মীকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ বন্ধ রাখারও দাবি তারা জানিয়েছেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবিতে ইচ্ছাকৃত ঋণখেলাপি তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুনের তথ্য জুলাইয়ের প্রথম দিনেই রিয়েল টাইমে রিপোর্ট করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা জারি করা হয়েছে। আর 12 মার্চে ইচ্ছাকৃত খেলাপি
চিহ্নিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। 9 এপ্রিলের মধ্যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ইউনিট গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে এবং মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কেউ ঋণ নিলে তা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবে। দায়িত্ব নেবেন বোর্ড ম্যানেজমেন্ট, কিন্তু আপনার কোনো দায়বদ্ধ থাকবেন না। এই সুশাসনের এই অভাব থেকেই কিন্তু এই খেলাপিটার সুযোগ বেড়েছে। শুধু কি খেলাপি, এর মধ্যে কিছু লুটপাটের ঘটনা ঘটেছে এবং সেগুলো অনেক বড়, এবং খেলাপির চেয়ে ওটা আরও খারাপ যে ওই টাকাগুলো নাও আসতে পারে। গ্রামীণ অবকাঠামো প্রায় 30% তৈরি হয়ে গেছে। সকালে এক কর্মশালায় একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বলেছেন, কয়েক দশক ধরেই জলবায়ু পরিবর্তন একটি গ্লোবাল চ্যালেঞ্জে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রভাবও অনেক বেশি। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এই ক্ষতির হার কমাতে কাজ করে যাচ্ছে বলে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন। আর বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এখন আর ঋণ দিতে ভয় পায় না বলেও তিনি দাবি করেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে 17তম শিক্ষক নিবন্ধনকারীরা সকালে প্রেস ক্লাবের সামনে 17তম শিক্ষক নিবন্ধন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেছেন, এনটিআরসি চেয়ারম্যান এবং সচিব সহ অন্যান্যদের অদক্ষতা ও অবহেলায় 17তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতেই 4 বছর সময় লেগেছে। আর তাই আবেদনের সময়সীমা না বাড়ালে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাবেন ফোরামের সদস্যরা। বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রুবিনা ইয়াসমিন অন্তরার উপর বর্বরচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি। সকালে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে সরকারের কাছে প্রত্যাশা করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া রুবিনা ইয়াসমিন অন্তরার সুচিকিৎসা ও নিরাপত্তার দাবিও তারা জানিয়েছেন। পাওনা টাকা চাওয়া আর অন্যের জমির গাছ কেটে ফেলার সংবাদ প্রকাশের জেরে ইট দিয়ে অন্তরার মাথায় আঘাত করা হয়। কাজিরহাট থানার কাদিরাবাদ গ্রামে ইউনুস মাতুব্বর, কাজী নাসির ও নান্টু সহ স্থানীয় একদল সন্ত্রাসী তাকে হত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন তারা। ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েই চলেছে বিশ্বজুড়ে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, এবং তাদের দাবি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। নরওয়ে সরকার ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 28 মে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যা ঘোষণা করতে যাচ্ছি তাতে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে নরওয়ের এতদিনের অবস্থান স্পষ্ট করে। ফিলিস্তিনিদের নিজস্ব মৌলিক ও স্বাধীন অধিকার রয়েছে। নরওয়ে ও স্পেনের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে যা যা করা লাগে তা করব। অন্যান্য দেশও আমাদের সাথে সহমত পোষণ করবে বলে মনে করি। একটা জিনিস আমার কাছে স্পষ্ট, ফিলিস্তিনিদের সুরক্ষায় নেতানিয়াহু কিছুই করছে না। তাই তাদের মৌলিক অধিকার নিশ্চিতে এই সিদ্ধান্ত নিচ্ছি। এটা ইসরায়েল কিংবা ইহুদিদের বিপক্ষে না, হামাসের পক্ষেও না। এটা শুধুমাত্র শান্তির জন্য, কারো বিরুদ্ধে না। এদিকে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি জরুরি পরামর্শের জন্যই রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। একই ইঙ্গিত দেওয়া হচ্ছে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূতের ক্ষেত্রেও। এ ধরনের সিদ্ধান্ত জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার চেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভির। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে পশ্চিমাদের মধ্যে চরম বিভক্তি দেখা দিয়েছে। পরোয়ানা জারি হলে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম সহ ইউরোপের অনেক দেশ, এবং অপরাধ আদালতের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেওয়ার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতাও আইসিসিকে সমর্থন দিচ্ছেন।
হামাস সদস্য ও ইসরায়েল প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে একসাথে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে তর্ক হতেই পারে, তবে দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। তবে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই, আমরা আদালত ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করি। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট। গত জুনে ইউর সদস্যরা এই বিষয়ে একমত হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসি নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে যে পদক্ষেপই নেবে তাতে আমাদের সমর্থন থাকবে। বিশ্ব জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানিয়েছেন, শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা নয়, বরং সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করতে হবে। বিকেলে বঙ্গভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে কথা জানান তিনি। বলেছেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রপ্রধান আরও বলেছেন, মানুষের কল্যাণের জন্যই ধর্ম, আর অকল্যাণের জন্য নয়। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। সুখী সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধদেবের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিবেন, মানুষকে আলোর পথ দেখাবেন, দেশ ও জনপদের কল্যাণে কাজ করবেন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, আর এর প্রভাবে কয়েক জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস তাদের নিয়মিত বুলেটিনে জানালো, লঘুচাপটি আগামী 72 ঘন্টায় ঘনীভূত হতে পারে। আর লঘুচাপের কারণে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আকাশ অস্থায়ী মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ার কারণে অস্বস্তি ভাবও বাড়বে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু হচ্ছে এবং স্থানীয় প্রশাসন নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী শুরুতেই বাজারজাত হবে গুটি আম। এরপর 30 মে গোপালভোগ, 2 জুন খিরসাপাত, 5 জুন থেকে নাগফজলি সংগ্রহ শুরু করবেন খামারিরা। 10 জুন থেকে ল্যাংড়া, হাড়িভাঙা, 20 জুন আম্রপালি, 25 জুন থেকে ফজলি আম বাজারে আসতে শুরু করবে। 10 জুলাই থেকে আশ্বিনা, গৌরমতি, বাড়িফোর, অন্যান্য উন্নত জাতের যে আম সেগুলো বাজারজাত শুরু হবে। নওগাঁ জেলায় এবছর প্রায় 30,000 হেক্টর বাগানে আম উৎপাদন হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা 5 লাখ টন। আর আম বেচা কেনার জন্য জেলা শহরে পাইকারি বাজার সাপাহার, পোরশায় হাট বসানো হয়েছে। এবছর জেলায় 2,000 কোটি টাকার আম বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে চুয়াডাঙ্গায় সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ শুরু হবে শুক্রবার থেকে। এর আগে গত 16 মে থেকে চলতি সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। শুরুর দিনে আটিগুটি, বোম্বাই আম সংগ্রহ শুরু হয়। এবার আবহাওয়ার তারতম্যে আম উৎপাদনে কিছুটা ঘাটতির শঙ্কা আছে। অন্যান্য বারের তুলনায় ফলন হয়েছে কম, তাই বাজারে আমের দামও খানিকটা বেশি। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার হিমসাগর আম পাওয়ার পর 30 মে ল্যাংড়া আম সংগ্রহ শুরু হবে। 7 জুন আম্রপালি, 15 জুন থেকে ফজলি এবং 1 জুলাই থেকে আশ্বিনা, বাড়ি, ফোর জাতের আম বাজারজাত শুরু হবে। বগুড়ায় অভিযান চালিয়ে একটি হিমাগারে অবৈধভাবে মজুত করা প্রায় 2.5 লাখ পিস ডিম পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সদরের এরুলিয়া এলাকায় কাফেলা হিমাগারে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার সহ কমিশনার জানিয়েছেন, এই হিমাগারে আলুর সাথে একই চেম্বারে বিপুল পরিমাণে ডিম মজুত রাখা আছে। এমন খবরের ভিত্তিতেই তারা অভিযান চালায়। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য হিমাগারে 1 মাসের বেশি সময় ধরে মজুত রাখা 2,18,000 পিস ডিম পায় ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিম মজুদের জন্য হিমাগার মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। কালকের মধ্যে ডিমগুলো বাজারে বিক্রির নির্দেশনাও দেওয়া হয়। যাত্রার 3 বছরের মধ্যে দেশের দ্রুততম স্টার্টআপ ইউনিকর্ন প্রতিষ্ঠান হিসেবে নগদ নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে এ কথা জানিয়ে তিনি বললেন, গত 4 বছরে নগদ সরকারকে 14.5 কোটি টাকা আয়ের ভাগ দিয়েছে। আর এ সময় নগদ ডিজিটাল ব্যাংক চালু হলে বেসিসের সকল সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধা মিলবে বলেও জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানফির মিশুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ বেসিসের সদস্য ও কর্মকর্তারা। বাংলাদেশ যেভাবে স্পিডে আগাচ্ছে, এই আগানোর সাথে সাথে কিন্তু আমাদের পলিসি সাপোর্টটাও লাগবে।
সো আমি আশা করব এই নেক্সট 2 ইয়ার্সে আমরা আরো অনেক চেঞ্জেস দেখতে পাবো। ডাক বিভাগের সহযোগিতা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্কফোর্স এবং পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেরকম মাত্র 3 বছরের মধ্যে একটা সফল স্টার্টআপ ইউনিকর্ন হয়েছে, আবার অপরদিকে কিন্তু সরকারকে 14.5 কোটি টাকা তারা কিন্তু মুনাফাও আমাদের সাথে শেয়ার করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 14 নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড জানায় কূপটিতে ওয়ার্ক ওভার কাজ শেষ করে বাপেক্স। এরপরে মঙ্গলবার রাত থেকে কূপ দিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয় এবং এই কূপ থেকে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে বিজিএফসিএল কর্তৃপক্ষ। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।